আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিদেশি দেশগুলোর মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে পাল্টা জবাব নয়, সিদ্ধান্ত ইরানি কাউন্সিলের। দুবাই এয়ারপোর্টে আংশিকভাবে শুরু হচ্ছে বিমান চলাচল। যুদ্ধ পরিস্থিতিতে দাম বৃদ্ধির শঙ্কায় পাম্পগুলোয় ভিড়, চাহিদা অনুযায়ী তেল না পেয়ে ক্ষোভ, কাল ডিপো খুললে পরিস্থিতি স্বাভাবিকের প্রত্যাশা। খামখেয়ালি নয়, স্পিকারকে অভিভাবক মেনে এগিয়ে যাবেন বিএনপির এমপিরা, পার্লামেন্টের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যয়। পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর, চিকিৎসক ও স্টাফ অনুপস্থিতি থাকায় ক্ষোভ, করতে হবে জবাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। প্রতিবেশী দেশের মার্কিন ঘাঁটিগুলো থেকে হামলা না হলে পাল্টা হামলা চালাবে না ইরান, এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অন্তর্বর্তী পরিষদের অন্যতম সদস্য। একই সাথে প্রতিবেশী মুসলিম দেশগুলোর উপর হামলার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। অবস্থান স্পষ্ট করে বলেন, আরব দেশগুলোর উপর হামলার কোনো অভিপ্রায় ছিল না তেহরানের। আরব দেশগুলোর ভূখণ্ড মার্কিন অভিযানে ব্যবহার করতে না দিলে ইরানের দিক থেকেও শাস্তি বজায় রাখার আশ্বাস দেন তিনি। এই ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক দাবি করে নাগরিকদের মুঠোফোনে বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর কোনো আতঙ্ক নেই বলেও দাবি করা হয় খুদে বার্তা। দুবাই আংশিকভাবে চালু হয়েছে বিমান চলাচল। কাতার এয়ারওয়েজের সীমিত পরিসরে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। গেল সপ্তাহে ইরানে যৌথ অভিযান শুরুর পরই বিমান চলাচল বন্ধ রাখা হয়। শনিবার কার্যক্রম আংশিক চালুর সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। একই ঘোষণা এসেছে আবুধাবি থেকেও। এদিকে সীমিত সংখ্যক ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস ও ইতিহাদ এয়ারলাইন্স। ব্যাপক নিরাপত্তা ও সুরক্ষা যাচাইয়ের পর নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। লন্ডন, বার্সেলোনা, ব্রাসেলস, ডাবলিন, রোম, প্যারিস ও মিলান শহর পর্যন্ত ফ্লাইট পরিচালনা করবে ইতিহাদ। অন্যদিকে দুবাই থেকে হিথ্রো, ম্যানচেস্টার, বার্মিংহাম, গ্যাটউইক, এডিনবার্গ সহ বেশ কিছু স্থানে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে এমিরেটস। যুক্তরাজ্যের 5টি বিমানবন্দরে দৈনিক পরিচালিত হবে অন্তত 11টি ফ্লাইট। আগে থেকে বিমানের টিকিট বুক করে রাখা যাত্রীদের দেওয়া হবে অগ্রাধিকার। বিমানবন্দরে ভিড় না করে যাত্রীদের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে নির্দেশ দিয়েছে সংস্থাগুলো। ইরান জুড়ে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। বিপর্যস্ত রাজধানী তেহরান, ভয়াবহ হামলার শিকার ঐতিহাসিক মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। কেবল সামরিক স্থাপনা নয়, টার্গেট করা হচ্ছে আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল। তেল আবিবের দাবি, এক সপ্তাহে 6,668টি স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। বিমান অভিযানে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি। ইরানের সমর ভান্ডারে থাকা 43টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুদ্ধে প্রথম 2 স্তরেই সব গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে। জানান, বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই তেহরানের। একদল অসুস্থ মানসিকতার নেতাদের জন্য অনেক মানুষ মারা যাচ্ছিল, অনেকের জীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছিল। নেই, দেশে পর্যাপ্ত মজুদ আছে। অহেতুক আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করা হয়। এরপরেই তেজগাঁওয়ে এক ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, সোমবার দেশে 2টি তেলবাহী জাহাজ স্বাভাবিকভাবে জ্বালানি উদ্বিগ্নতা মানুষের মধ্যে বেড়েছে। আমিও বলেছি, গতকালকে বলেছি যে তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমি এই মুহূর্তে পরিবাগের একটা ফিলিং স্টেশনে আছি এবং এখানে একে তো রোজার দিন, 4টা বাজে, বিকাল 4টা। এখানে এক ধরনের গোলযোগী হচ্ছে বলা যায়। আমি একটু দেখাতে চাই, এখানে হচ্ছে এই জায়গাটি প্রবেশমুখ, এই ফিলিং স্টেশনের প্রবেশমুখ, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে মোটরসাইকেল এবং অন্যান্য যে সকল যানবাহনগুলো আছে সেগুলো কিভাবে আসলে এখানেই পুরো ঠিক প্রবেশমুখটার কাছে, ফিলিং স্টেশনের প্রবেশমুখটার কাছেই এক ধরনের যানজট তৈরি হয়ে গিয়েছে। এবং এই যে এখানে যারা ফিলিং স্টেশনে আসছেন জ্বালানি নেওয়ার জন্য, সেই জ্বালানি নিতে গিয়েও কিন্তু আমরা দেখেছি তাদের যে দীর্ঘ যানবাহনের সারি, সেটার প্রভাব কিন্তু মূল সেই সড়কে গিয়েও পড়েছে। এবং এখানে অনেকেই আছেন আমরা দেখেছি যারা 40 মিনিট, 1 ঘন্টা বা তার চেয়েও বেশি সময় ধরে এখানে অবস্থান করেছেন।
কিন্তু পরবর্তীতে তারা আসলে এই দীর্ঘ সারি এবং এত সময় লাগার কারণে তারা পরবর্তীতে জ্বালানি না নিয়ে তেল কিংবা তাদের যে ফুয়েল সেটি কিন্তু না নিয়েই তারা চলে যাচ্ছেন। অনেকে বলছেন তারা 1-1.5 ঘন্টা ধরেও রয়েছেন, আবার অনেকে তাদের বর্তমানে যে পরিমাণ তাদের যানবাহনে যে জ্বালানির মজুদটা আছে সেটাও তারা বিশ্লেষণ করছেন। তারা যদি দেখেন যে এখানে তারা আগামীকালকে পর্যন্ত চলতে পারবেন, সেক্ষেত্রে আজকে তারা এত সময় ধরে এখানে অপেক্ষা করতে চাইছেন না। এখানে অনেকেই যারা আছেন তারা বলছেন যে এখানে এক ধরনের আতঙ্কের উপর ভিত্তি করে, আতঙ্কের বশবর্তী হয়ে অনেকে আসলে এখানে এই তেল নিচ্ছেন এবং অন্যান্য যে জ্বালানিগুলো আছে সেগুলো নিচ্ছেন। আবার অনেকে এটাও বলছেন যে ফিলিং স্টেশনগুলো যদি বন্ধ না করে এখানে যদি পুরো কার্যক্রমটা চলমান রাখা হতো তাহলে এ ধরনের দুর্ভোগে কাউকেই পড়তে হতো না। এবং আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু এখন রোজার মাস, 4টার সময় অনেক প্রতিষ্ঠানই ছুটি হয়ে যায় এবং ছুটি হওয়ার পর যেহেতু 6টার কিছু পরে আমরা দেখি যে ইফতারির সময় হয়ে যায়, সেহেতু 4টার এই সময়টাতে আমরা দেখি আসলে প্রচুর পরিমাণ বাসায় যাওয়ার সবারই একটি তাড়া থাকে এবং সবাই এক ধরনের হুড়োহুড়ির মধ্যে থাকে, যার ফলে আমরা দেখেছি যে এর ফলেই কিন্তু এখানে আরো বেশি জনজট বলি কিংবা যানজট বলি সেটি কিন্তু সৃষ্টি হয়েছে, যার প্রভাব মূল সড়কগুলোতেও পড়ছে। প্রথম অধিবেশনের আগে দলীয় সংসদ সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি। সকালের পর্বে অংশ নিয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, খামখেয়ালি নয়, জাতীয় সংসদের স্পিকারকে অভিভাবক মেনে এগিয়ে যাবেন বিএনপির সংসদ সদস্যরা। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। বিএনপির 208 এমপির মধ্যে 70 ভাগই নতুন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের তাদের জানার আছে অনেক কিছুই। তারই কর্মশালায় গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে। দুদিনের কর্মশালার শেষ দিন আজ। সকালের সেশনে অংশ নেন ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের এমপিরা। সংসদ কার্যকর করতে এমপি ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে তুলে ধরা হয়, যার দিক নির্দেশনা দেন পার্লামেন্ট বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ নেতারা। জাতীয় পর্যায়ের একজন জনপ্রতিনিধি হিসাবে যখন তাকে দায়িত্ব পালন করতে হবে এবং তার সবটাই করতে হবে একটা রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে, এটি খামখেয়ালি বা খেয়াল খুশির মতো করা যায় না। ফলে স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদেরকে দিচ্ছি। সংসদের আচরণবিধি, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ ও কমিটিগুলোর কার্যক্রম সহ প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে ধারণা নেন এমপিরা। দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। আশা করি আমাদের ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। নতুন সংসদ সদস্যরা বলছেন, দলের পক্ষ থেকে এমন আয়োজন বাড়িয়েছে